করতেছে। তো দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন মানে সূত্রই চাইছে, ব্যতিক্রমভাবে চাইছে আর কি। তো এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। এরপরে হচ্ছে 16 গেল, 17 গেল, 18 নম্বর প্রশ্নে হচ্ছে মুনাফার হার কী হতে পারে? হোয়াট ইজ দ্য প্রফিট রেট? মুনাফার হার কী হতে পারে? মুনাফার হার কী হতে পারে, এই প্রশ্নের উত্তর তোমার কী মনে হয়? তোমার কাছে মনে হতে পারে যে মুনাফার হার কী হতে পারে, মানে কী ধরনের প্রশ্ন? ধরো তুমি কোথাও টাকা রাখছো, এখন ওই টাকাটা তোমার, সেটা হচ্ছে যে তুমি যদি যে টাকাটা রাখছো সেটাকে বলে প্রিন্সিপাল পি। এখন পি তো চেঞ্জ হবে না, তাই না? তো পি চেঞ্জ হবে না, তারপর হচ্ছে যে তোমাকে হচ্ছে যে কত বছরের জন্য রাখছো সেটাও চেঞ্জ হবে না, কিন্তু মুনাফা হার পরিবর্তন হতে পারে। মুনাফার হার কখনো কোনো ব্যাংক বেশি দিতে পারে, কম দিতে পারে, এটা হচ্ছে টাকার ইনফ্লেশনের উপরে ডিপেন্ড করে কত দিবে। তো এটা লাভের এই মুনাফার হার হচ্ছে কি পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। এটা ছিল A+B হোল কিউবের সূত্র, আর এটা হচ্ছে পরিবর্তন হতে পারে। সরাসরি উত্তর পরিবর্তন হতে পারে। আচ্ছা, লাভের সূত্রটি কি? লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য। লাভ সমান সমান লাভ সমান বিক্রয় মূল্য, কারণ লাভ করতে হলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে, তাই না? তাহলে যেটা বেশি হয় সেটা থেকে বিয়োগ করতে হয়। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর যদি ক্ষতি হয়, ক্ষতির সূত্রটাও জেনে রাখো। ক্ষতির সূত্র হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এটা হচ্ছে ক্ষতি। তো ঠিক আছে, লাভ ক্ষতি জানা থাকলো। এরপরে 20 নম্বর প্রশ্ন বলছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর হচ্ছে কোন বিন্দুতে ছেদ করে, এই কথার মানে হচ্ছে এখানে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা ছেদ করবে। তাহলে এইটাকে আমরা যদি একটু চিত্রে দেখাই, তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ। আর এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এর পজিটিভ, এক্স এর নেগেটিভ, তাই না? তো এইখানে দেখো তো এরা কোথায় ছেদ করছে। আমরা যখন চিত্র আঁকি, গ্রাফ আঁকি বা যে কোনো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি, তাহলে তারা এই দুইটা অক্ষ যেখানে ছেদ করে সেটাকে বলা আমরা ধরি ও। ও কেন ধরি? এটাকে বলা হয় অরিজিন। এই অরিজিনের ও ধরি সাধারণত। তো অরিজিন মানে হচ্ছে কি মূল বিন্দু, মূল বিন্দু। তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মূল বিন্দুতে ছেদ করে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা আর প্রতিটি বিন্দুর কোটি কেমন? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার প্রতিটি বিন্দুর কোটি। তো এক্স অক্ষের যেটা সমান্তরাল হয়, এই কথার মানে হচ্ছে যে এক্স অক্ষ দিয়ে যাবে, এই যে মনে করো এক্স অক্ষ দিয়ে গেল, তো যেটা এক্স অক্ষের সমান্তরাল হয় সেখানে দেখো তো ওয়াই কোনো ভ্যালু আছে? ওয়াইয়ের ভ্যালু নেই। তার মানে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ওয়াই হবে কি বলো তো? ওয়াই হবে, তো ওয়াই হবে আমাদের এখানে একটা জিনিস আগে বুঝতে হচ্ছে কি, ধরো এক্স অক্ষের সমান্তরাল হলে ধরো একটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু এখানে। তো আমরা এখানে এক্স এর মান বাড়তেছে, এখানে যদি 2 হয়, এখানে যদি 4 হয়, এখানে যদি 6 হয়, কিন্তু যেহেতু এক্স অক্ষের সমান্তরাল ওয়াই এর কিন্তু কোনো মানে পাচ্ছে না। তার মানে পয়েন্টগুলো এখানেই হচ্ছে, পয়েন্টগুলো এখানেই হচ্ছে, তার মানে এখানে ওয়াই এর কোনো মান নাই। তাহলে কি বোঝা গেল? আমরা যদি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থা দিই, তাহলে প্রথম বিন্দু 2 আর ওয়াই এর মান 0, এরপরে 4 ওয়াই এর মান 0, এরপরে 6 ওয়াই এর মান 0। তাহলে আমরা কি পাচ্ছি? এইটাকে বলে ভুজ আর এটাকে বলে কোটি। তো যখন এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে তখন হচ্ছে কি ওয়াই এর মান 0 থাকতেছে, তাহলে কোটি হচ্ছে 0 হচ্ছে। তাহলে সব ক্ষেত্রে যেহেতু 0ই হচ্ছে কোটি, এক্স অক্ষ সমান্তরাল হওয়ার কারণে সব ক্ষেত্রে কোটি 0ই হচ্ছে। তার মানে হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর কোটি সমান হবে, যেহেতু সবখানেই 0, সুতরাং সমান হবে, তাই না? তো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কি 22, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম ব্যাস বলে। যেমন এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে কেন্দ্র দিয়ে যদি যে যাটা যাবে সেটাকে বলা হবে ব্যাস। তাহলে এটা এ, এটা ও, এটা বি, এই যে এ কেন্দ্র দিয়ে গেছে, এটা হচ্ছে কি বৃত্তের বৃহত্তম যা। তাহলে কেন্দ্রগামী বৃত্তের বৃহত্তম জায়গাকে ব্যাস বলে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে ব্যাস। 23 নম্বর বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 0 এবং 1 ব্যবহার করা হয়, আর কিছু ব্যবহার করা হয় না। তার মানে 2টি। কয়টি? 2টি। এরপর উপাত্ত কত প্রকার? উপাত্ত কত প্রকার হবে বলো তো?
তো এই প্রশ্নগুলো জানার জন্য তোমাকে আসলে একটু পড়াশোনা করতে হবে, বইতেই তথ্যগুলো দেওয়া থাকে। উপাত্ত হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা বিন্যস্ত উপাত্ত, দুই প্রকার, একটা বিন্যস্ত আর একটা কি অবিন্যস্ত। আচ্ছা, এরপর 25-এ বলছে এই যে 1 2 3 4 5 6 6টি উপাত্ত দেওয়া আছে, প্রচুরক কত? তো প্রচুরক নির্ণয় তো খুবই সহজ, তোমরা জানো, এইগুলোকে সাজাই লিখবা। ওরা সম্ভবত সাজিয়ে দিয়েছেই, এত একেবারে সহজ, এত সহজ প্রশ্ন সবারই পারা উচিত। দেখো তো, যে সংখ্যাটা সর্বাধিক বার আছে, তাহলে মানে 12 হচ্ছে সর্বাধিক বার আছে, তাহলে কি প্রচুরক কত হবে? নিশ্চয়ই 12ই হবে। প্রচুরকের ইংরেজি হচ্ছে মোড। যেটা সর্বাধিক বার আছে সেটাই হচ্ছে কি প্রচুরক। আর এখানে যদি মধ্যক নির্ণয় করতো তাহলে 3 6 6টি ছিল, তাহলে এখানকার মধ্যক হতো কি বলতো, সাজানো লাগতো প্রথমে n/2 তম যোগ n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা জোড়, যেহেতু এটা কি জোড় উপাত্ত, তো জোড় উপাত্তের ক্ষেত্রে এটা, তাহলে n/2 তম 1 2 3 n যদি হচ্ছে কত, n এখানে হচ্ছে 6, তাহলে 3তম পদ 12, আর 4তম পদ তাও 12, দুটোটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, 12কে 2 বার যোগ করলে 24, 24কে 2 বার ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 12ই হয়, তাহলে মধ্যক হতো 12। তো মধ্যক তো চাইনি, আমাদের কাছে প্রচুরক চাইছে, আমরা প্রচুরক বের করে তোমাদেরকে দেখাইছি, প্রচুরক যা মধ্যকও তা। আচ্ছা, যদি এটা তো জোড় উপাত্তের ক্ষেত্রে এই সূত্র মধ্যকের, যদি বিজোড় উপাত্ত হয়, উপাত্ত তো জোড় বিজোড় দুই রকমই, যে কোনোটা হতে পারে, তাহলে বিজোড় উপাত্ত হলে তখন মধ্যক হবে হচ্ছে n+1/2 তম পদ। বা আরও সহজ করে বলি, এখানে যদি মনে করো তোমার আছে হচ্ছে 6টি, তুমি যদি এখানে এই মানে এই 1 2 3 তিনটে উপাত্ত থাকে, তাহলে এই এদিকে 1 এদিকে 1 আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা মধ্যক। খুবই সহজ, তাই না? তো এই ছিল হচ্ছে আমাদের এক কথায় উত্তর। এক কথায় উত্তরের প্রশ্ন ছিল 10টি, আমরা সমাধান করতে পেরেছি। এখন আমরা মডেল টেস্ট 2 এর এক কথায় উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব। তো এটি হচ্ছে স্পেশাল মডেল টেস্ট 2। স্পেশাল মডেল টেস্ট 2 এর আমি এমসিকিউ সমাধান আলাদা করে ফেলছি, ওটা টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে। তো এখন এখানে এক কথায় উত্তরের সমাধান এমসিকিউ 2 এর, মডেল টেস্ট 2 এর। তো মডেল টেস্ট 2 এর এমসিকিউ উত্তরের এক কথায় উত্তরের ক্ষেত্রে হচ্ছে 16 নম্বরে কি আছে, 16 নম্বর আছে a³ + b³ + 3ab * a + b। এটার সমাধান কি? এটার সমাধান আমরা একটু খাতায় মানে করতে পারি, খাতা না করেও বলতে পারি। কিভাবে? আমি তোমাদেরকে এর আগে একটু আগে দেখালাম যে আমাদেরকে বলছে a এবং b এর যোগফলকে যদি আমরা ঘন করি তাহলে কি হবে। তো a + b হোল কিউবের সূত্র হবে, এই যে সূত্র, এই সূত্রকে যদি আমরা একটু সাজিয়ে লিখি a³ + b³ + 3ab * a + b, তাহলে আমরা এটা কি a + b হোল কিউবের সূত্র হইতে পেলাম। তাহলে আমাদের এখানে চাইছে 16 নম্বরে, দেখো একই প্রশ্ন আমাদের ইয়েতে ছিল, একই প্রশ্ন আমাদের হচ্ছে প্রথম মডেল টেস্টে ছিল এবং এখানেও একই রকম করে ঘুরে আসছে। তো এখানে তাহলে a³ + b³ + 3ab * a + b হচ্ছে কি a + b হোল কিউবের সূত্র। তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিব, এটা হচ্ছে কি a + b হোল কিউবের সূত্র। তাহলে এক কথায় উত্তর হচ্ছে a + b হোল কিউব। তো 17 নম্বর হচ্ছে কি x = 2 y = 3 x² + y² কত? এটা তুমি ইচ্ছা করলে সরাসরি করে ফেলতে পারো, x এর জায়গায় 2 বসাবা আর y এর জায়গায় 3 বসাবা, 2 × 4 3 × 3 = 9, 9 × 4 = 13, সহজ। কিন্তু তুমি যদি বলো যে না আমি সূত্র দিয়ে করব, সেটাও তুমি করতে পারো। সূত্র দিয়ে করলে তোমার কি হবে, x² + y²। তাহলে x² + y² এর সূত্র আছে দুইটা, x + y হোল স্কয়ার - 2xy। আরেকটা আছে হচ্ছে কি অন্যটি সূত্র আছে হচ্ছে যে এই x - y হোল স্কয়ার + 2xy। তো তুমি যেটাতে যে কোনো একটাতে বসালেই হবে। তো এখানে বসাও, x এর মান আছে 2 প্লাস y এর মান আছে 3 হোল স্কয়ার - 2 ইন্টু x এর মান 2 y এর মান 3। তাহলে 2 + 3 5, 5 কে স্কয়ার করলে 25 আর 2 × 4 3 × 4 12, 25 থেকে 12 গেলে কত 13। তাহলে দেখো আমাদের উত্তর 13ই আসছে। সরাসরি বসাই দিলেও হবে, সূত্র দিয়ে করলেও হবে। তো যেহেতু তোমাদের সময় কম থাকে, এক কথায় উত্তর 1 মার্কসের জন্য তুমি সরাসরি করে দিলেই বেটার। এরপর 18 নম্বর প্রশ্ন বলছে কি 6% হারে 3000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? তো এক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে উল্লেখ করে দিছে যে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়ে এটা করতে হবে।
চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি সেটা আগে জানতে হবে। চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা তোমরা একটু খেয়াল করো, আমি লিখেছি চক্রবৃদ্ধি মূলধন সমান সমান এ পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। চক্রবৃদ্ধি মানে বৃদ্ধি পাওয়ার পর, চক্রাকারে বৃদ্ধি পাওয়ার পর নতুন মূলধন কি হবে, আগের মূলধনের সাথে আমরা যে মুনাফাটা পাবো সেই মুনাফাটাকে আমরা গুণ করে যাওয়া হবে তা, এবং এই চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর চক্রবৃদ্ধি মানে চক্রাকারে বৃদ্ধি পাওয়ার পর আমাদের কাছে যে মূলধনের ভিত্তিতে, চক্রবৃদ্ধি মূলধনের ভিত্তিতে যে মুনাফাটা আসলো সেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, সি দ্বারা প্রকাশ করা হয়। সেখানে আমরা কি করব, এই যে -1 এটা মানে হচ্ছে এইটা যে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ আমরা এখান থেকে মুনাফা বের করতেছি, যার কারণে আমাদের প্রারম্ভিক মূলধন পিটাকে বিয়োগ করে দিচ্ছি। সুতরাং এখন আশা করি আর তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না যে চক্রবৃদ্ধি মূলধন এ হবে, এর সূত্র হবে এটা এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন, আর চক্রবৃদ্ধি মুনাফা সি হবে, সি এর সূত্র হবে এইটা সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন -1। দ্যাট মিনস মুনাফা থাকলে পি মাইনাস, মূলধন থাকলে কোনো মাইনাস হবে না। এটা তোমরা আমাকে এর আগেও কোশ্চেন করছো, আমি এই জন্য এটা বইতেও দেখলাম যে হ্যাঁ বইতে এবং বিভিন্ন গাইডে একই রকম সমস্যা দেওয়া আছে, যার কারণে মাঝে মাঝে আমাদের কনফিউশন তৈরি হয়। তো আসো তাহলে সরল মুনাফা আই সমান কি, আই সমান আমরা ওই মডেল টেস্ট ফার্স্টে করছি, আই হচ্ছে পি আর এন মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন মুনাফার হার এবং হচ্ছে সময়, ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম। ওকে, এটা তিনটার মাল্টিপ্লিকেশন। তো 20 নম্বর কোশ্চেনে কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর ভুজ কেমন। দেখো ওইখানে আমরা করছি এক্স অক্ষের সমান্তরাল প্রতিটি বিন্দুর কোটি কেমন, এখানে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল প্রতিটি রেখার ভুজ। তো ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় এই দিকেও ওয়াই, তাহলে উপরের দিকে বিন্দু পাবো। তো মনে করো এটা 2, এটা 4, এটা 6, তাহলে বিন্দুগুলো আমরা কোথায় পাচ্ছি, উপরের দিকে পাচ্ছি। কিন্তু এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল মানে ওয়াই অক্ষ দিয়ে যাচ্ছে ওয়াই এর দিকে, তাহলে এখানে এক্সের কোনো মান আমরা পাচ্ছি না। তো যেহেতু এক্সের কোনো মান পাচ্ছি না, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে কত, 2 0 0 2, কারণ এক্সের দিকে তো কোনো মান নাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0 4, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0 6, মানে হচ্ছে এক্স সবগুলো 0। আর এক্স 0 মানে হচ্ছে কি, এক্স হচ্ছে ভুজ হচ্ছে আমাদের কি 0, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর ভুজ সমান হবে, আর সেটা হবে কি, এই যে 0 0 0, প্রথমটা হচ্ছে ভুজ আর পরেরটা হচ্ছে কি কোটি। তো এটা হচ্ছে বিষয়, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর ভুজ সমান, একইভাবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর কোটিও সমান। আচ্ছা 21 নম্বর প্রশ্ন বলছে তৃতীয় চতুর্ভাগে ভুজ এক্স এর মান কেমন। তৃতীয় চতুর্ভাগ, তো এটা হচ্ছে আমাদের এই 4টি চতুর্ভাগ 1 2 3, এটা হচ্ছে 4। তো এইখানে হচ্ছে এক্স এর পজিটিভ দিক, তার মানে এখানে হচ্ছে ওয়াই এর পজিটিভ দিক, এখানে এক্সও পজিটিভ, দেখো আমি লিখে দিচ্ছি ওয়াইও পজিটিভ। আর এখানে হচ্ছে খেয়াল করো ওয়াই এর পজিটিভ দিক, তাহলে এক্স এর নেগেটিভ দিক, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে হচ্ছে এক্সও মাইনাস ওয়াইও কি মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াইও মাইনাস, আর এই জায়গাটাতে এক্স প্লাস ওয়াই মাইনাস। তার মানে আমরা তৃতীয় চতুর্ভাগে আসলে এক্স এবং ওয়াই উভয়ে কি হবে, মাইনাস মানে নেগেটিভ। তো এখানে চাইছি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ভুজ এক্স এর মান কেমন, আমরা লিখব ঋণাত্মক। ওকে, এটা হচ্ছে ঋণাত্মক হবে। একইভাবে এখন পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলছে, একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয়। একটি বৃত্তকে তার ব্যাস বরাবর যদি আমরা বিভক্ত করি তাহলে কি উৎপন্ন হবে। তাহলে এটা যদি একটি বৃত্ত হয়, এটাকে যদি আমরা ধরো এটা কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা ব্যাস, তো এটা যদি কেন্দ্র হয় তাহলে কি উৎপন্ন হচ্ছে বলো তো। চিত্র দেখে তোমাদের কি মনে হচ্ছে, আমরা যখন কেন্দ্র দিয়ে যাচ্ছে তখন এটার এদিক আর এদিক কি সমান না। তো এটা যদি পুরোটা যদি বৃত্ত হয় এটাকে বলা হবে অর্ধবৃত্ত,
এটাও কি অর্ধবৃত্ত। তাহলে একটি বৃত্ত যদি ব্যাস দিয়ে আমরা দ্বিভাগ করি, একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করি, তাহলে অর্ধবৃত্ত তৈরি হবে, অর্ধবৃত্ত। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রশ্ন নম্বর 23, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে? তো 10 ভিত্তিক বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমাদের দুইটা ডিজিট আছে, একটা 0 এবং 1, দুইটি। আর 10 ভিত্তিকে হচ্ছে 0 থেকে মানে 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত কয়টি? 10টি। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট আছে? 10টি ডিজিট আছে, এটা তোমরা জানো। 24 নম্বর প্রশ্ন, ট্যালি চিহ্ন দ্বারা কী নির্ণয় করা হয়? আমরা যখন গণসংখ্যা বের করি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি, ও গণসংখ্যাকে আমরা ট্যালির মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে। আর 25 বলছে কেন্দ্রীয় মান কি? কেন্দ্রীয় প্রবণতা বলে নাই, খেয়াল করো। কেন্দ্রীয় প্রবণতা যদি বলতো তাহলে হচ্ছে যে আমরা এই স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা যে নির্ণায়কগুলো রয়েছে তাদের যে পরিমাপের যে একক, সেগুলোকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতাম, গড়, মধ্যক এবং প্রচুরক। কিন্তু এখানে বলছে কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মান হচ্ছে সংখ্যা নির্দেশ করবে, কেন্দ্রীয় মান হচ্ছে কি? সংখ্যা। তো এতটুকুই ছিল আজকের ক্লাস। আমরা একই সাথে স্পেশাল মডেল টেস্ট 1 এবং স্পেশাল মডেল টেস্ট 2 এই দোনোটার এক কথায় উত্তর সমাধান করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। তারপরেও কোনো সমস্যা থাকলে, ভিডিওতে কোনো অসুবিধা ফিল করলে বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং হচ্ছে ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। আমি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পরবর্তীগুলো দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।